আমার হবু বর নাকি ইউনিভার্সিটির প্রফেসর। এটা শোনার পর দীর্ঘ একটা শ্বাস ফেললাম। বান্ধবী আর কাজিনদের কাছে শুনেছিলাম ভার্সিটির প্রফেসররা নাকি অনেক রাগী আর আনরোমান্টিক হয়। কে জানে কি আছে আমার কপালে। তবে মনের মধ্যে অজানা একটা ভয়ও কাজ করছে। একদম অপরিচিত একজন মানুষ, যাকে কিনা দেখিনি কখনো, তার সাথেই বিয়ে। প্রফেসর টাইপ একজনকে স্বামী হিসেবে মেনে নিতে হবে, ভাবতেই গলা শুকিয়ে কাটকাট অবস্থা। এগুলোই ভাবছি আর একা একা বিড়বিড় করতে করতে তৈরি হচ্ছি। আমি রোদেলা। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে একটু থমকালাম। নিশ্চয়ই কাঙ্ক্ষিত মানুষটি এসে গেছে। কপালের টিপখানা দিয়ে সাজ পূর্ণ করলাম। ড্রয়িং রুম জুড়ে দুই পরিবারের হাসি আড্ডায় এক মিলন মেলা সৃষ্টি হয়েছে। জাফর তালুকদার বলে উঠলেন, আড্ডা তো অনেক হলো, এবার আমার হবু বৌমাকে ডাকুন। শুভ্রর মা আমাকে পাগল করে দিচ্ছে আপনাদের মেয়েকে দেখার জন্য। কেন করব না? আমার একমাত্র ছেলের বউ হতে যাচ্ছে সে, আমারই তো দেখতে হবে তাকে। রহমান খান হাসতে হাসতে আয়শা খানকে বললেন, মেয়েকে নিয়ে এসো, ওনাদের আর অপেক্ষা করিও না। শুভ্র, কেমন আছো তুমি? শুভ্র মুস্কি হেসে বলল, জি আঙ্কেল, ভালো আছি। শুভ্রর দিকে ভুরুকুসকে তাকিয়ে তার মা বললেন, আঙ্কেল মানে? ওনারাও এখন থেকে তোমার বাবা মা, তাই বাবা মা বলেই ডাকবে, মনে থাকে যেন। শুভ্র মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে মুস্কি হেসে মাথা নিচু করে ফেলল। তখনই আগমন ঘটল আজকের মূল আকর্ষণের। হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি পরে শাড়ির আঁচলটা চাদরের মতো জড়িয়ে নিয়ে চুল খুলে রেখেছে রোদেলা। বাড়াবাড়ি কোনো সাজ নেই। চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি বর্ণের লিপস্টিক আর কপালে কালো টিপ। স্নিগ্ধ সুন্দরী বাঙালি রমণী যেন। ধীর পায়ে এগিয়ে এসে সুমিষ্ট কণ্ঠে শুভ্রর বাবা মাকে সালাম দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। শুভ্রর মা আতকে উঠে মাথা নাড়িয়ে বলতে লাগলেন, প্লিজ প্লিজ আমাদের এসব বলে ডেকো না। একটু আগে শুভ্রকেও বলেছি, এখন তোমাকে বলছি। তোমরা দুজনেই আরো একজোড়া বাবা মা পেতে যাচ্ছ, তাই এসব আঙ্কেল আন্টি ডাকলে চলবে না, মা বাবা বলে ডাকবে। সবাই একসাথে হেসে উঠল। রোদেলা লাজুক হেসে মাথা নিচু করে নিল। শুভ্রর মা তাকে ডেকে বললেন, এদিকে এসো, বসো আমার পাশে। রোদেলা ধীরে ধীরে ওনার পাশে এসে বসে। তিনি রোদেলার মুখখানা দুচোখ ভরে দেখে নিয়ে তার গালে হাত রেখে আদর বুলিয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ, এত সুন্দর পুতুলের মতো একটা মেয়ে এখন থেকে আমার সামনেই থাকবে সবসময়। ভাবতেই আমার মন জুড়িয়ে যাচ্ছে। জাফর সাহেব জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললেন, ও যদি সবসময় তোমার সামনেই থাকে তাহলে আমার ছেলে করবেটা কি? সবাই এবার হাসিতে মেতে উঠল। রোদেলাও মুস্কি মুস্কি হাসতে লাগলো। তখন হুট করেই তার চোখ পড়ল শুভ্রর দিকে। কিছুটা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। মনে মনে বলে উঠল, আচ্ছা, উনিকে খুব চেনা চেনা লাগছে। মনে পড়েছে, কিছুদিন আগেই আমি টিভিতে দেখেছি একটা অ্যাওয়ার্ড ফাংশনে। উনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন বেস্ট টিচার অব দ্য টাউন, রাইট? ও মাই গড, উনি আমার ক্রাশ! আমি বিশ্বাসই করতে পারছি না। তার মানে ইনি আমার হবু স্বামী? এখানে তো আর কোনো ছেলেকে দেখতে পাচ্ছি না। রোদেলা আর শুভ্রর বাবা মা নিজেদের মধ্যে আলাপ জুড়ে দিলেন। এদিকে রোদেলা থেকে থেকেই আর চোখে দেখে যাচ্ছে শুভ্রকে, কিন্তু শুভ্রর সেদিকে কোনো খেয়ালই নেই। মাথা নিচু করে মূর্তির মতো বসে আছে, যেন তার মাঝে কোনো অনুভূতিই নেই। তখন শুভ্রর মা শুভ্রকে বললেন, তুমি রোদেলার সাথে কথা বলেছ? না। রোদেলা, তুমি একটু ওকে তোমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাও তো মা। রোদেলা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায়জা নিয়ে উঠে যেতে লাগলো। শুভ্র তার পিছু পিছু চলে গেল। দেখুন, ছেলে মেয়ে দুটোকে কি দারুণ মানিয়েছে পাশাপাশি। দোয়া করি ওদের খুব সুন্দর একটা সুখের সংসার হোক। চারজনে মুগ্ধ চোখে দেখছেন তাদের ছেলে মেয়েকে। শুভ্র আর রোদেলা দোতলায় চলে গেল। শুভ্র পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে, তবে মুখে কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই। শুরু থেকে এখনো পর্যন্ত নীরবতা বিরাজমান। রোদেলা এখন তার পিছু পিছু হাঁটছে, আর শুভ্র পকেটে হাত গুজে আনমনে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখতে দেখতে যাচ্ছে। হাঁটতে হাঁটতে পেছনের ব্যালকনিতে এসে থেমে গেল শুভ্র। শুভ্র চেয়ে আছে আকাশের পানে, আর রোদেলা চেয়ে আছে তার পানে। আচমকা সে রোদেলার দিকে তাকাতেই রোদেলা চোখ সরিয়ে নিল। হাই রোদেলা। রোদেলার বুকের ভেতরটা কেঁপে উঠল এক অজানা শিহরণে। ভালো লাগায় ভরে উঠল মন। কাপা কাপা স্বরে সে বলল, হ্যালো। তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আমরা কোনো ডেটে আসিনি, খুব শীঘ্রই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি দুজনে। সহজ স্বাভাবিক কথা শুভ্রর, কিন্তু তাও কেন যেন রোদেলা ভীষণ লজ্জা পাচ্ছে। আর শুভ্রর গলার স্বরই যথেষ্ট একটা মেয়েকে ঘায়েল করার জন্য। সেই মোহনীয় কণ্ঠে শুভ্র আবারও বলতে শুরু করলো, বাই দ্য ওয়ে, তোমার স্টাডি কেমন চলে? সঙ্গে সঙ্গেই সব লজ্জা আর ভালো লাগা উড়ে চলে গেল রোদেলার। সে তো কিছুক্ষণের জন্য ভুলেই গেছিল যে তার হবু স্বামী একটা আনরোমান্টিক কাঠখোট্টা প্রফেসর। তাই কপাল কুঁচকে বিরক্তির সুরে সে বলল, ভালো চলে? এটা কি ধরনের এক্সপ্রেশন? তার মানে তুমি ভালো করে পড়াশোনা করো না, আর তোমার পড়াশোনা ভালোও লাগে না। লিসেন রোদেলা, বিয়ের কথা ভেবে অতি উৎফুল্ল হয়ে একদম সময় নষ্ট করবে না।
তোমার অবশ্যই স্টাডিতে মনোযোগ দিতে হবে। আর কাল আমি তোমাকে শপিংয়ে নিয়ে যাব, তোমার যা যা লাগে সব কালকেই কিনে দেব। তারপর বিয়ের অনেক দিন বাকি আছে, সেই সময়টাতে শুধু স্টাডি আর স্টাডি। নো ফ্রেন্ডস, নো গ্যাদারিং, কারণ এগুলো তোমার স্টাডিতে এফেক্ট ফেলবে বাজেভাবে। আমি চাই না এসবের জন্য তোমার পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটুক। গট ইট? এক হাত পকেটে গুজে আরেক হাত নাড়িয়ে নাড়িয়ে সিরিয়াস মুখ করে কথাগুলো বলল শুভ্র। রোদেলা চোখ বড় বড় করে স্তব্ধ হয়ে শুধু শুনে গেল। তারপর কথা শেষ হলে মাথা নেড়ে আলতো স্বরে বলল, কান্না পাচ্ছে তার। এত আনরোমান্টিক একজনকে সে বিয়ে করতে যাচ্ছে। মনে মনে ভাবছে, দেখে আমার হবু স্বামী মনে হচ্ছে না, মনে হচ্ছে আমার ইউনিভার্সিটির টিচার। এত সুদর্শন চেহারাটাও বিরক্ত লাগছে দেখতে। পরের দিন রোদেলার বাড়ির সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে শুভ্র। রোদেলা ছুটতে ছুটতে এলো তার কাছে। তারপর শুভ্র গাড়ির দরজা খুলে ইশারা করলো তাকে বসার জন্য। সে ভেতরে গিয়ে বসতেই শুভ্র ঘুরে গিয়ে তার সিটে বসতে বসতে বলল, বেশি দেরি করবে না, আমার ক্লাস আছে, তাই ফাস্ট ফাস্ট শেষ করবে সব। বিরক্তি নিয়ে বলল সে। মনে মনে বিড়বিড় করছে, আশারই বা কি দরকার ছিল, বাজে লোক একটা, আমার সব আশা শেষ করে দিল। শপিং শেষে রোদেলাকে আবার বাড়িতে ড্রপ করে দিয়েই চলে গেল শুভ্র। রোদেলা বাড়িতে ঢুকেই চেঁচিয়ে সবাইকে ডাকতে লাগলো, আব্বু, আম্মু, কোথায় তোমরা? এক্ষুনি আমার সামনে এসো। আয়েশা চিন্তিত হয়ে ছুটে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? আব্বু কোথায়, ডাকো তাকে, আমার কথা আছে। রাগে ফুসফুস করছে সে। তার রাগের কারণ একেবারেই ধরতে পারছে না আয়েশা। তোর আব্বু এখন অফিসে, কি হয়েছে আমাকে বল। আম্মু, ওই লোকটাকে কিছুতেই বিয়ে করব না। মানে কি, কি বলছিস এসব? কেন করবি না? জানো আম্মু কতটা রসকসীন মানুষ এই লোক, আর তার কোনো সময় নেই এই বিয়ের জন্য। সে শুধু আমাকে একটা বিয়ের বেনারসি কিনে দিয়েছে, ব্যাস। আমি বললাম আমার আরো কিছু কেনার আছে, আরো অনেক কিছু দরকার আছে। সে বলে কোনো দরকার নেই, এটাই এনাফ। হাউ রুড! দুদিন পরে আমাদের বিয়ে, আর তার সেটা নিয়ে কোনো আনন্দ, উত্তেজনা, উৎফুল্লতা কিচ্ছু নেই। তার না আছে কোনো সময়, আর না আছে কোনো ফিলিংস। আম্মু, আমি এই বিয়ে কিছুতেই করব না, ক্যান্সেল করে দাও এই বিয়ে। অসম্ভব এই লোককে সহ্য করা। সুন্দর চেহারা ধুয়ে কি পানি খাবো নাকি? একদমে কথাগুলো বলে সে হাঁপাতে লাগলো। আয়শা মেয়ের মুখে এমন কথা শুনে কি জবাব দেবেন তা ভাবতে ভাবতে কিছু লোক এসে ঢুকলো বাড়ির ভেতরে আর বলল, ম্যাম, আপনার পার্সেল। আমার পার্সেল? কে পাঠালো? প্রফেসর শুভ্র তালুকদার। উনি বললেন এই জিনিসগুলো আপনার কাছে পৌঁছে দিতে। আমরা তাহলে আসি ম্যাম। পার্সেলগুলো রেখেই চলে গেল লোকগুলো। রোদেলা পার্সেলগুলো খুলে দেখতে লাগলো। তার বিয়ের জন্য যা যা দরকার সবকিছু আছে এখানে, কিচ্ছু বাকি নেই। সবকিছু অবাক চোখে দেখে সে তাকালো মায়ের দিকে। তিনি মুখ টিপে হাসছেন। তুমি হাসছো কেন আম্মু? হাসবো না তো কি করবো রোদেলা? তুই কিভাবে এমন একটা ছেলেকে রুট বলতে পারিস? শুভ্র আমাকে কল করেছিল, তারপর জানতে চাইলো তোর কি কি লাগবে। তুই কাল আমাকে যে লিস্টটা দিয়েছিলি সেটাই আমি ওকে দিয়েছি। ও কিছুটা শান্ত আর গম্ভীর, কিন্তু মনটা ভীষণ ভালো। শুধু এসবের জন্য বলছি না, তোর আব্বুর কাছ থেকেও অনেক শুনেছি ওর ব্যাপারে। তোর আব্বুর বন্ধুর ছেলে, তাই তোর আব্বু ওকে ছোটবেলা থেকেই চেনে। শুভ্র তোকে খুব ভালো রাখবে দেখিস। রোদেলা স্ট্যাচু হয়ে বসে আছে। তখনই ফোনে একটা মেসেজ এলো। শুভ্র মেসেজ পাঠিয়েছে, হাই রোদেলা, আমি শুভ্র বলছি। আমার ক্লাস শেষে এগুলো কিনেছি আমি তোমার জন্য। যদি পছন্দ না হয় তাহলে আমাকে বলো, আমি আবার তোমাকে শপিং এ নিয়ে যাব, আর সময় হাতে নিয়ে যাব। মেসেজটা দেখে সে মুচকি হেসে মনে মনে বলল, আর কিচ্ছু লাগবে না আমার, তুমি নিজের পছন্দের সবকিছু এনে দিয়েছো আমায়, এটাই আমার কাছে অনেক মূল্যবান। আমিও খুব ভালো বউ হব তোমার, প্রমিস। দেখতে দেখতেই কেটে গেল কয়েকটা দিন। এই কয়দিনে রোদেলা শুভ্রের উপর একবার বিরক্ত হয়েছে তো আরো 10 বার মুগ্ধ হয়েছে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে আজ এলো সেই কাঙ্ক্ষিত দিনটি। পুরো বাড়ি জুড়ে হইচয়ে পরিপূর্ণ। সব নিমন্ত্রিত অতিথিরা এসে গেছেন ইতোমধ্যে, তবে বর এখনো আসেনি। রোদেলার বাবা মা খুব ব্যস্ত সময় পার করছেন সব দিক সামলাতে গিয়ে। রোদেলাকে পার্লারের লোক এসে সাজাচ্ছে। প্রায় শেষের দিকেই তার সাজের যাত্রা। গাঢ় লাল খয়েরি রঙের লেহেঙ্গা পরেছে সে। লেহেঙ্গার কারুকাজ আর অলংকার তাকে যেন আলাদা সৌন্দর্যে রাঙিয়ে দিয়েছে। খোপায় তাজা ফুল গুজে দিচ্ছে তার বেস্ট ফ্রেন্ড প্রিয়া। মুখ সাজাচ্ছে পার্লারে মেয়েরা, আর তার বাকি বান্ধবীরা খুব আগ্রহ নিয়ে তাকে দেখছে। প্রিয়া হুট করে বলে উঠল, বিশ্বাসই হচ্ছে না রোদেলা, আমাদের সবার ক্রাশকে কিনা তুই বিয়ে করতে যাচ্ছিস। আমার নিজেরই তো বিশ্বাস হচ্ছে না। একদিক থেকে হিংসা হচ্ছে, আবার অন্যদিক থেকে গর্বও হচ্ছে। দুটো একসাথে কিভাবে হচ্ছে? হিংসা হচ্ছে ক্রাশ আমরা সবাই খেয়েছি, কিন্তু তাকে পেয়ে যাচ্ছিস শুধু তুই। আর গর্ব হচ্ছে আমাদের মাঝে কেউ না কেউ তো পাচ্ছে, ঠিক যেমন নাই মামার চেয়ে কানা মামা ভালো। সবাই একতালে হা হা করে হেসে উঠল। প্রিয়া আবার বলল, আচ্ছা তুই আগে জানতিস না উনি তোর আব্বুর বন্ধুর ছেলে? না, আমার সাথে তো কখনো তাদের ব্যাপারে আলাপ করেনি।
আর না তো কখনো তাদের এখানে আসতে দেখেছি। তবে আমি যখন খুব ছোট ছিলাম তখন নাকি এসেছিল। এত ছোটবেলার কথা কি মনে থাকে নাকি? যাই হোক, সাবধানে থাকিস। প্রফেসর হাজবেন্ড কিন্তু ভয়ঙ্কর রাগী টাইপের হয়, আনরোমান্টিক হয়। বিয়ের পর তোকে হাজার হাজার রেস্ট্রিকশন দিয়ে ভরে রাখবে, তখন কি করবি? ভয় দেখাচ্ছিস কেন? হাজার হোক তার বউ তো আমি, অন্তত ভালো তো বাসবে। আর বাকি রইল আনরোমান্টিক, আমি ধীরে ধীরে রোমান্টিক বানিয়ে নিব। ডোন্ট ওয়ারি। বাবা, এখনই এত প্রেম? বিয়ের পরে তো প্রফেসরকে ছাড়া আর কিচ্ছু দেখতে পাবি না চোখে। রোদেলা লাজুক হাসলো। তার সব সাজ সম্পূর্ণ হয়েছে, শুধু মাথার ঘোমটাটা টানা বাকি। বিয়ের ওড়না দ্বারা মাথার ঘোমটা দিয়ে তার সাজ একেবারেই সম্পন্ন করা হলো। তার থুতনিতে ধরে মুখটা উঁচু করে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে প্রিয়া জানালো, মাশাল্লাহ, কি অপরূপ সুন্দর লাগছে তোকে রোদেলা। প্রফেসর তো আর শুধু তোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। রোদেলা লজ্জায় মাথা নিচু করে হাসতে থাকলো। তখনই বাইরে কোলাহল শুরু হলো। বর এসেছে বলে সবাই হই হুল্লোড় করতে করতে যাচ্ছে। রোদেলার পাশে বসে থাকা তার বান্ধবীরাও ছুটে চলে গেল বরকে দেখার জন্য। রোদেলা আনমনে ভেবে চলেছে তার হবু স্বামীর কথা। কাজী সাহেব বর আর কনে দুজনের সম্মতি নিয়ে বিয়ে সম্পন্ন করেছেন। উকিল এসে দুজনেরই সই নিয়ে গেছে। এখন তারা আইনত ও ধর্মীয়ভাবে স্বামী স্ত্রী এবং একে অপরের বৈধ জীবনসঙ্গী। পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়েছে দুটি মানুষ। বিয়ের আসরে বরকনে দুইজনকে পাশাপাশি বসতে দেওয়া হয়েছে। রোদেলার মাথার ঘোমটাটা লম্বা করে টেনে দেওয়া হয়েছে, যার দরুন তার মুখ দেখা যাচ্ছে না। ঘোমটার আড়াল থেকে রোদেলা আর চোখে শুভ্রকে পরখ করে যাচ্ছে। শুভ্রর পরনে ধবধবে সাদা রঙের শেরওয়ানি। শুভ্র যেন আজ শুভ্রতায় পরিপূর্ণ। চুলগুলো জেল দিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে, তাও অবাধ্য কিছু চুল বাতাসে উঠছে। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না ঘোমটার আড়াল থেকে। কপাল কুঁচকে ভালো করে দেখার চেষ্টা করে যাচ্ছে সে, কিন্তু শুভ্র শুধু সামনের দিকে তাকিয়ে আছে, তার দিকে একবারও তাকাচ্ছে না। মনে মনে বিড়বিড় করে রোদেলা বলল, শালা আনরোমান্টিক, এটা আমার জামাই না মাস্টার মশাই? সব আত্মীয় স্বজন অতিথিরা এসে ভিড় করে তাদের দেখছেন। বরকনের বাবা মা পাশে থেকেই হাসি মুখে মুগ্ধ চোখে তাদের ছেলে মেয়েকে দেখে যাচ্ছেন। রোদেলার বন্ধু বান্ধব এসে তাদের সামনে ছোট টেবিলে একটা রাজকীয় ছোট্ট আয়না রাখলো। আয়নায় একে অপরের মুখ দেখার পালা। সবাই খুব উৎসাহ নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। রোদেলা আয়নায় তাকালেও শুভ্র তাকায় না। তার এসব নিয়ম কানুন ভালো লাগছে না। তখনই একজন এসে দুজনের মাথা একসাথে করে দিয়ে বলল, আয়নায় তাকাও দুজনেই। দুজনের চোখে চোখে দৃষ্টি মিলল। রোদেলা আয়নায় তাকিয়ে শুভ্রর চোখে চোখ রাখতে ভীষণ লজ্জা পাচ্ছে, কিন্তু শুভ্র এখন মুগ্ধ চোখে তাকিয়ে আছে তার সদ্য বিয়ে করা বউয়ের দিকে। রোদেলা ওই মায়াবী দৃষ্টিকে উপেক্ষা করতে পারছে না। কি সুন্দর মানুষটা! এই মানুষটা তার স্বামী, এই মানুষটার অর্ধাঙ্গিনী সে। আজ থেকে এই মানুষটাকে ঘিরেই সজ্জিত হবে তার নতুন জীবন। পাশ থেকে একজন বলে উঠল, চোখে চোখ রাখো, আজীবন একে অপরকে ভালোবেসে ভালো থাকো। এরপর মালা বদলের মাধ্যমে বিয়ের কাজ পরিপূর্ণ হলো। অতিথিরা একে একে চলে যেতে থাকলো। এবার কনে বিদায়ের পালা। আয়েশা নিজের মেয়েকে বুক থেকে সরাতেই পারছেন না। হাহাকার করে উঠছে যেন বুকের ভেতরটা। রোদেলাও মাকে জড়িয়ে ধরে অনবরত কেঁদে চলছে। তার সবচেয়ে কাছের বন্ধু তার মা। তার যত বাচ্চামো জ্বালাতন সব হাসি মুখে সহ্য করে গেছেন তার মা। এই কাছের মানুষটাকে ছেড়ে যেতে বড্ড কষ্ট হচ্ছে। মুখ ফুটে কিছু না বললেও মা যেভাবে তাকে বুঝে যেতেন তা কি আর কেউ পারবে না। রহমান সাহেবও এতক্ষণ মুখ লুকিয়ে কেঁদেছেন। এখন এগিয়ে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতেই মেয়ে তাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তিনি মেয়েকে সান্ত্বনা দিতে দিতে বললেন, কাঁদছো কেন আমার মামুনি? আমি কি তোমাকে একেবারের জন্য পাঠিয়ে দিচ্ছি নাকি? আমার কাছে যখন খুশি চলে আসবে মা, আমরা অপেক্ষায় থাকবো তোমার। আর ওই বাড়িতে আরো দুজন বাবা মা হয়েছে তোমার, তারা তোমাকে খুব যত্ন করে রাখবেন। তুমিও তাদের সব কথা শুনে চলবে লক্ষ্মী মেয়ের মতো। মেয়েকে সান্ত্বনা দিয়ে শুভ্রকে কাছে টেনে নিলেন তিনি। তারপর শুভ্রর হাতে রোদেলার হাত দিয়ে বললেন, ওকে ভালো রেখো বাবা, মেয়েটা আমার খুব আদরের। কোনো বাচ্চামো করলে বা অবাধ্যতা করলে ওকে একটু সামলে নিও। আর রোদেলা মামুনি, তুমিও কিন্তু তাই করবে। দুজন দুজনকে খুব ভালো রাখবে, সুখে দুঃখে একে অপরের পাশে থাকবে। রোদেলা মুখ তুলে একবার শুভ্রর দিকে তাকালো, তারপর আবার চোখ নামিয়ে নিল। শুভ্র রোদেলার হাতটা আলতো চেপে ধরে হাসি মুখে বলল, চিন্তা করবেন না বাবা, আমি রোদেলাকে খুব ভালো রাখবো ইনশাল্লাহ। সব সময় সামলে নেব ওকে, ওর কোনো সমস্যা আমি হতে দেব না। রোদেলা মুস্কি হাসলো শুভ্রর কথায়। তারপর ফুলের সজ্জিত গাড়িতে চড়ে রওনা হলো নতুন ঠিকানার উদ্দেশ্যে। শুভ্রর বাবা মা আগেই ফিরে এসেছেন। নতুন বউ ঘরে তুলবেন, তার জন্য অনেক প্রস্তুতির ব্যাপার আছে। শুভ্র রোদেলাকে নিয়ে সদর দরজায় পা রাখতেই শুভ্রর মা চেঁচিয়ে বলে উঠলেন, দাঁড়াও ওখানেই। শুভ্র ভুরুকুসকে বলল, আবার কি নাটক শুরু করলে? নাটক মানে কি? হ্যাঁ, এসব নাটক মনে হচ্ছে তোর কাছে? চুপচাপ আমি যা বলবো তাই করবি। ধান দুর্বা দিয়ে বরণ করলেন তিনি ছেলে আর ছেলের বউকে। তারপর দুজনকে মিষ্টি মুখ করিয়ে বললেন,
শুভ্র, বৌমাকে কোলে করে ভেতরে প্রবেশ করো, আমরা ভিডিও করব, তাড়াতাড়ি আয়, মেয়েটা এমনিতেই অনেক ক্লান্ত হয়ে আছে। দুঃখিত আমি মা জননী, এখন অনেক রাত হয়ে গেছে আর আমিও যথেষ্ট টায়ার্ড আছি। তাছাড়া আমার কাল সকাল সকাল ক্লাস আছে, তাই এখনই ঘুমোতে হবে আমার। তাই এসব ড্রামা এখন আর করতে পারবো না আমি। কি, কাল ক্লাস আছে মানেটা কি? তুই ছুটি নিসনি কেন? দেখো জাফর, তোমার ছেলে একদম তোমার মতোই হয়েছে। জাফর সাহেব অসহায়ের মতো মুখ করে বললেন, আমাকে টানছো কেন এর মধ্যে শুধু শুধু? ও তো তোমার আদরের ছেলে, আদরে আদরে বাদর বানিয়েছো। তিনজনে মিলে শুরু করে দিল কথা কাটাকাটি। রোদেলা মুখ টিপে হাসছে তাদের দেখে, কেমন বাচ্চাদের মতো ঝগড়া করছে। শুভ্র একবার রাগে তাকালো রোদেলার দিকে। রোদেলা হাসি আটকে মুখ ভোতা করে ফেলল। শুভ্রর মা এবার রাগে চেঁচিয়ে বলে উঠলেন, শুভ্র, আমি যা বললাম তা করবি কিনা বল। ওকে রিল্যাক্স করছি। শুভ্র সহসাই কোলে তুলে নিল রোদেলাকে। তারপর ভেতরে প্রবেশ করে এক মুহূর্ত অপেক্ষা না করে রোদেলাকে কোলে নিয়েই সোজা সিঁড়ি বেয়ে চলে গেল দোতলায় নিজের রুমে। শুভ্রর বাবা মা অবাক চোখে তাকিয়ে আছেন সেদিকে। আরে কি করছেন আপনি, নামায়, সবাই দেখছে তো। রোদেলা লাজুক স্বরে কথাটা বললে শুভ্র তাকে রুমে এনে নামিয়ে দেয়। শুভ্র গম্ভীর মুখে বলল, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? তারাই আমাকে এটা করতে বলেছে, আমি করেছি, ব্যাস। আমরা দুজন এখন স্বামী স্ত্রী, তাই এতে এত লজ্জা পাওয়ার কিছু নেই। ভালো রেসপন্স পেলেই এটা কন্টিনিউ করা হবে, নয়তো নতুন কিছু আনবো। যদি আপনাদের গল্পটি সত্যি ভালো লাগে এবং দ্বিতীয় পার্ট চান, তাহলে লাইক কমেন্ট করে বুঝিয়ে দিন। তো দেখা হচ্ছে পরের পার্টে। এখনকার মতো আল্লাহ হাফেজ।